কল্পনা করুন আপনি আপনার পৈতৃক বাড়ির পুরনো ধুলোয় ঢাকা বেসমেন্টের একটি জরাজীর্ণ দেয়াল ভাঙছেন। উদ্দেশ্য হয়তো সাধারণ একটু সংস্কার কাজ, কিন্তু দেয়ালটি ভাঙতেই আপনার চোখের সামনে ভেসে উঠল গাঢ় অন্ধকার এক সুড়ঙ্গ। কৌতূহল এবং কিছুটা ভয় নিয়ে আপনি সেই সুড়ঙ্গে পা রাখলেন। এরপর সেই পথ আপনাকে নিয়ে গেল এমন এক গোলক ধাঁধায় যা শেষ হওয়ার নয়। একের পর এক কক্ষ, গুপ্তপথ আর সিঁড়ির পর সিঁড়ি নিচে নেমে গেছে পৃথিবীর পেটের ভেতর। এটি কোনো হলিউডের থ্রিলার মুভি বা কল্পকাহিনীর দৃশ্য নয়। ১৯৬৩ সালে তুরস্কের আনাতোলিয়া ভূখণ্ডের কাপাডোকিয়া অঞ্চলে ঠিক এমনই একটি অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর ঘটনাই ঘটেছিল। এক সাধারণ মানুষ তার বাড়ির সংস্কার করতে গিয়ে ঘটনাক্রমে উন্মোচন করেছিলেন মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং রহস্যময় এক স্থাপত্য, পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক বিশাল পাতালপুরী। এটি বিশ্বের সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড শহর বা ভূগর্ভস্থ নগরী দেরিংকুইউ। আজ আমরা আপনাকে নিয়ে যাব সময়ের এক ভিন্ন মাত্রায়। প্রবেশ করব মাটির গভীরের সেই অজানা জগতে, যেখানে প্রাচীন মানুষ তাদের মেধা, শ্রম আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা দিয়ে গড়ে তুলেছিল এক আস্ত সভ্যতা। ১৯৬৩ সালের সেই আবিষ্কারের পর প্রত্নতাত্ত্বিকরা যখন কাপাডোকিয়া অঞ্চলে খনন কাজ শুরু করলেন, তখন তারা মোটেও প্রস্তুত ছিলেন না এমন কিছুর জন্য। প্রথমে তারা ভেবেছিলেন এটি হয়তো প্রাচীনকালের কোনো ছোটখাটো বাংকার বা আত্মগোপন করার সামান্য কোনো গুহা, কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে তাদের চোখ কপালে ওঠার উপক্রম হলো। একটা দুটো নয়, মাটির নিচে একে একে ১৮টি স্তর আবিষ্কার করলেন তারা, যেন মাটির নিচে উল্টো করে গড়ে তোলা একটি বহুতল ভবন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮০ ফুট গভীর পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল নগরী। এই শহরটি এতই বিশাল আকারের ছিল যে সেখানে একসাথে অন্তত ২০,০০০ মানুষ তাদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় এবং গবাদি পশু নিয়ে অনায়াসেই বসবাস করতে পারত। পুরো শহরটি প্রায় ২৫০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এক বিশাল সুড়ঙ্গ জালের অংশ। প্রত্নতাত্ত্বিকরা যত গভীরে যাচ্ছিলেন ততই বিস্মিত হচ্ছিলেন। মাটির এত গভীরে কিভাবে একটি পূর্ণাঙ্গ শহর টিকে থাকতে পারে তা আধুনিক যুগের বাঘা বাঘা প্রকৌশলীদেরও ভাবিয়ে তুলেছিল। দেরিংকুইউ শহরের স্থাপত্যশৈলী প্রাচীনকালের মানুষের অসাধারণ প্রকৌশল জ্ঞানের এক জীবন্ত প্রমাণ। হাজার হাজার বছর আগে যখন আধুনিক যুগের কোনো ক্রেন, ড্রিলিং মেশিন বা উন্নত প্রযুক্তির ছিটে ফোটাও ছিল না, তখন কিভাবে এত গভীরে এমন নিখুঁত শহর নির্মাণ করা সম্ভব হলো? এর রহস্য লুকিয়ে আছে কাপাডোকিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে। লক্ষ লক্ষ বছর আগে এই অঞ্চলের আগ্নেয়গিরিগুলো থেকে নির্গত ছাই জমে জমে এক বিশেষ ধরনের নরম পাথরের স্তর তৈরি হয়েছিল, যাকে বলা হয় টাফ রক। এই নরম পাথরগুলো বাতাস বা আর্দ্রতার সংস্পর্শে এলে শক্ত হয়ে যায়। প্রাচীন স্থপতিরা এই প্রাকৃতিক সুবিধাকেই কাজে লাগিয়েছিলেন। তারা অত্যন্ত নিখুঁতভাবে এই পাথর কুঁদে কুঁদে তৈরি করেছিলেন মাইলের পর মাইল দীর্ঘ সুড়ঙ্গ, হাজার হাজার থাকার ঘর এবং অসংখ্য সিঁড়ি। মাটির এত গভীরে সবচেয়ে বড় এবং প্রধান চ্যালেঞ্জ ছিল শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা। এই অসম্ভবকে সম্ভব করতে তারা নির্মাণ করেছিলেন প্রায় ৫০টিরও বেশি বিশাল আকারের বায়ু চলাচল খাদ বা ভেন্টিলেশন শ্যাফট। এই খাদগুলো ভূপৃষ্ঠ থেকে একেবারে শহরের গভীরতম ১৮ নম্বর স্তর পর্যন্ত বিস্তৃত ছিল। এগুলোর মাধ্যমেই পুরো শহরে বিশুদ্ধ বাতাসের নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা হতো। মাটির নিচে অন্ধকারের এই বিশাল রাজত্বে আলোর ব্যবস্থা করা হতো তিসির তেলের প্রদীপ বা মশাল জ্বালিয়ে। প্রতিটি কক্ষ, প্রতিটি করিডর এবং সুড়ঙ্গ এমনভাবে নকশা করা হয়েছিল যেন একটির সাথে অন্যটির খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যায়, অথচ বাইরের কেউ এলে যেন সহজেই পথ হারিয়ে ফেলে। কিন্তু স্বভাবতই একটি প্রশ্ন জাগে, কেন প্রাচীন মানুষ ভূপৃষ্ঠের সুন্দর আলো বাতাসপূর্ণ পৃথিবী ছেড়ে মাটির নিচের এই অন্ধকার স্যাঁতসেঁতে জীবন বেছে নিয়েছিল? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের এক রক্তক্ষয়ী এবং অস্থির অধ্যায়। দেরিংকুইউ আসলে নিছক কোনো বসবাসের শহর ছিল না। এটি ছিল মূলত শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য তৈরি করা এক বিশাল দুর্ভেদ্য দুর্গ। ইতিহাসবিদদের মতে এই শহরের প্রাথমিক নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩০০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে ফ্রিজিয়ান নামক এক প্রাচীন ইন্দো ইউরোপীয় জাতির হাতে। পরবর্তীতে বাইজেন্টাইন যুগে, বিশেষ করে আরব বাইজেন্টাইন যুদ্ধের সময় এই শহরটিকে আরও সম্প্রসারিত এবং পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। যখনই কোনো আক্রমণকারী বাহিনী ভূপৃষ্ঠে তলোয়ার হাতে ধ্বংসযজ্ঞ চালাত, তখন এলাকার হাজার হাজার মানুষ তাদের পরিবার, গবাদি পশু এবং মাসের পর মাস চলার মতো খাবার নিয়ে এই সুড়ঙ্গগুলোতে নেমে আসত।
শত্রুরা যেন কোনোভাবেই এই ভূগর্ভস্থ শহরে প্রবেশ করতে না পারে সেজন্য শহরের প্রতিটি প্রবেশদ্বারে এবং সুড়ঙ্গের মুখে রাখা হয়েছিল বিশাল আকারের গোলাকার পাথরের দরজা। এক একটি পাথরের দরজার ওজন ছিল প্রায় 500 থেকে 1000 কিলোগ্রামের মতো। এই দরজাগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে এগুলো কেবল ভেতর থেকেই খোলা বা বন্ধ করা যেত। বাইরের কোনো শক্তির পক্ষে তা ভাঙা বা সরানো প্রায় অসম্ভব ছিল। সুড়ঙ্গগুলো ইচ্ছে করেই খুব সরু এবং নিচু করে তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল শত্রুরা যেন সোজা হয়ে বা একসাথে দলবদ্ধভাবে ভেতরে ঢুকতে না পারে। তাদের বাধ্য হয়ে মাথা নিচু করে এবং এক সারিতে ঢুকতে হতো, যা শহরবাসীদের আত্মরক্ষার জন্য ছিল এক নিখুঁত এবং মারাত্মক কৌশল। মাটির নিচে মাসের পর মাস সূর্যের আলো ছাড়া বেঁচে থাকা কোনো সহজ কাজ ছিল না। এটি ছিল চরম এক মনস্তাত্ত্বিক এবং শারীরিক পরীক্ষা। কিন্তু দেরিংকুউরের অধিবাসীরা সেখানে এক অভাবনীয় এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গড়ে তুলেছিল। মাটির নিচের এই স্তরে স্তরে সাজানো শহরটিতে শুধু ঘুমানোর জায়গা বা থাকার ঘরই ছিল না, সেখানে ছিল শিশুদের পড়াশোনার জন্য স্কুল, ধর্মচর্চার জন্য বিশাল আকৃতির ক্রুশাকার গির্জা, ওয়াইন তৈরির কারখানা, তেলের প্রেস, বড় বড় রান্নাঘর, এমনকি মৃতদেহ সংরক্ষণের জন্য বিশেষ স্থান। শহরের একেবারে উপরের দিকের স্তরগুলোতে রাখা হতো ঘোড়া, ছাগল এবং অন্যান্য গবাদি পশু। এর প্রধান কারণ ছিল দুটি। প্রথমত, প্রাণীদের বর্জ্যের দুর্গন্ধ যেন শহরের গভীরে মানুষের থাকার জায়গায় পৌঁছতে না পারে। দ্বিতীয়ত, শীতের দিনে প্রাণীদের শরীরের প্রাকৃতিক উত্তাপ পুরো শহরের উপরের স্তরগুলোকে কিছুটা হলেও উষ্ণ রাখতে সাহায্য করত। শহরের গভীরে তৃষ্ণা মেটানোর জন্য ছিল বিশুদ্ধ পানির বিশাল বিশাল প্রাকৃতিক কূপ। এই কূপগুলো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তৈরি করা হয়েছিল। কূপের মুখগুলো ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছত না, বরং মাটির গভীরের প্রাকৃতিক ভূগর্ভস্থ পানির উৎসের সাথে যুক্ত ছিল, যাতে ভূপৃষ্ঠের শত্রুরা কখনোই পানিতে বিষ মিশিয়ে শহরবাসীকে হত্যা করতে না পারে। মাসের পর মাস বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ ছাড়াই তারা মাটির নিচে একটি সম্পূর্ণ সমাজ হিসেবে টিকে থাকত। বাতাসে ভাসত তিসির তেলের প্রদীপের হালকা গন্ধ, আর পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হতো মানুষের ফিসফিসানি। ভিটামিন ডি এর অভাব, বদ্ধ পরিবেশের মানসিক চাপ, সব কিছু উপেক্ষা করে তারা কেবল বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় এই অন্ধকারকে আপন করে নিয়েছিল।